আচ্ছা, এখন সায়েন্টিফিক বুক চ্যাপ্টার পড়ানোর উদ্দেশ্য হলো আহ, এটা মেনলি হয়েছে একটু অ্যাডভান্স লেভেল স্টুডেন্টদেরকে পড়ানো হয় আর কি। অ্যাডভান্স বলতে হয়েছে ধরো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট আর কি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের জন্য না আর কি, সেকেন্ড ইয়ারের জন্য না আর কি। আচ্ছা, তো সায়েন্টিফিক বুক বুক চ্যাপ্টার পড়লে সুবিধা কি হবে? সুবিধা হবে ধরো তোমার একটা সায়েন্টিফিক রাইটিং কেমন করে প্রেজেন্ট করতে হয় সেগুলো সম্বন্ধে তোমাদের কিছু আইডিয়া হবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সায়েন্টিফিক রাইটিং গুলো কেমন করে প্রেজেন্ট করা হয়, ধরো কিছু ফরম্যাট আছে আর কি। যেমন ধরো টাইটেল থাকবে ফার্স্টে, তারপরে অথরের নাম থাকবে, তারপরে ধরো অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্টটা কি, ধরো এই টপিকটার একদম সামারি থাকবে আর কি, হ্যাঁ, ফার্স্টে। তারপরে কিছু কিওয়ার্ড থাকবে আর কি। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড মানে হচ্ছে এখানে এই টপিকগুলো নিয়ে এসে ডিসকাস করছে এখানে, বুঝতে পারছো? জি স্যার। এগুলো হচ্ছে মেন পয়েন্ট আর কি। আচ্ছা, ইন্ট্রোডাকশন মানে কি, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে একটা টপিকের পুরো ইন্ট্রোডিউস করা আর কি, মানে পরিচিত করানো আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে হয়েছে একটা, যেহেতু এটা বুক চ্যাপ্টার সেহেতু তোমার হচ্ছে টপিকে চলে যাবে, এরপর থেকে তোমার ধরো টপিক শুরু হবে ইন্ট্রোডাকশনের পর থেকে আর কি। আচ্ছা, টপিক শুরু হইলো, টপিকের শেষে একটা কনক্লুশন ড্র করবে আর কি। বুঝতে পারছো? স্যার, এটা এই টপিকস এর উপর বেস করে এটা কনক্লুড করেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কনক্লুশনের পরে এখানে ধরো রেফারেন্স সেকশন থাকে আর কি। রেফারেন্স মানে হচ্ছে প্রত্যেকটা লাইন কোথা থেকে নেওয়া হয়েছে, কোন জার্নাল থেকে, সেগুলো বলা থাকে আর কি। বুঝতে পারছো? জি স্যার। এখন রেফারেন্স গুলো কেমন করে প্রেজেন্ট করা হয়, ফার্স্টে হয়েছে অথরের নাম থাকে, তারপরে টাইটেল থাকে, পেপারের টাইটেল, তারপরে কোন জার্নালে বা কোথায় পাবলিশ হয়েছে সেটা বলা থাকে, তারপরে হয়েছে ধরো কত সালে পাবলিশ হয়েছে সেটা বলা থাকে, পেজ নাম্বার বলা থাকে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কিছু স্যার, রেফারেন্সিং যেগুলো এর ভালো, বিষয়টা যে এটা তো স্যার সিরিয়াল ওয়াইজ থাকে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ, এক দুই তিন, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ থাকে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে এটা বোঝানোর জন্য যদি সিম্পলি বলি তাহলে ধরো এই এক নাম্বার, ধরো এই পার্টটুকু লেখা হয়েছে এক নাম্বার রেফারেন্স থেকে। বুঝতে পারছো? এতটুকু অথবা এই পুরোটা লেখা হয়েছে এক নাম্বার রেফারেন্স থেকে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরকম আর কি, ভাইস ভার্সা আর কি। যখন তুমি দেখবা যে দুইটা রেফারেন্স একসাথে আছে, তার মানে এই পুরো পার্টটুকু এই দুইটা পেপার মিলে লেখা হয়েছে। বুঝতে পারছো? দুটো থেকে মিলায় লিখছে। হ্যাঁ, দুইটা থেকে মিক্স করে লিখছে আর কি। আচ্ছা, এখন আমাদের টপিক স্টার্টস। এটা তো ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা আর কি। কার কার কি কি ধারণা আছে একটু বললে ভালো হয় আর কি, স্যার, ফার্স্ট ইয়ারে তাহলে তো আমার পড়াতে স্যার সুবিধা হবে আর কি। 100 স্যার আইডিয়া নাই স্যার, আপনি শুরু করেন। বেসিকটা আপনি বলে দিলে ভালো হয় আর কি স্যার। আচ্ছা, স্টার্টস তো একটা, কি বলবো আর কি, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট। হ্যাঁ, জি স্যার। কার্বোহাইড্রেট আর কি। তো স্টার্চের মেইনলি দুইটা পার্ট থাকে, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আর কি। এখন এই স্ট্রাকচার, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলা কি পড়ে আসছো কিনা তোমরা আর কি ফার্স্ট ইয়ারে? এগুলো তো ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা আর কি, বেসিক বায়োকেমিস্ট্রিতে আর কি। জি স্যার। আচ্ছা, এগুলো কি পড়া হয়েছে কিনা? স্যার এগুলো তো পড়ি নাই এরকম ভাবে। ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রিতে স্যার এগুলো আমরা পড়ি নাই। গ্লাইকোসাইডিক বন্ড পড়ছো? কার্বোহাইড্রেট মেটাবলিজম বা কোথাও গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড পড়ো না? স্যার স্যার এটা আপনি ওভারঅল একটা রিভাইজ দিয়ে দেন, পড়লেও মনে নেই। আচ্ছা, সেটা তো খুবই বেসিক। আচ্ছা, ঠিক আছে, আমি বের করতেছি, দাঁড়াও, কিভাবে এটা বোঝানো যায় আর কি। স্যার গ্লাইকো, গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে স্যার 1 আর 6 এর যে বন্ডিংটা থাকে কার্বন সংখ্যা। দেখা যায় জি স্যার। ইন্টারনেট? স্যার দেখা যায় আচ্ছা, তো স্যার। দাঁড়াও, এটা সবচেয়ে ভালো হবে এটা বুঝালে। এটা কি দেখাতে চাচ্ছে?
একটু ঝাপসায় ফিগারটা আর কি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আহ, আচ্ছা ফার্স্টে বলি যে গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ হয়েছে ধরো তোমার মনোস্যাকারাইড আর কি। মনোস্যাকারাইড মানে কি একটা ইউনিট থাকে আর কি। ধরো এটা একটা মনোস্যাকারাইড, ঠিক আছে, একটা ইউনিট আছে মাত্র আর কি। এই দুটো যখন কম্বাইন্ড হয় তখন হচ্ছে ডাইস্যাকারাইড হয়। বুঝতে পারছো? জি স্যার। এখন এই কম্বিনেশনটা কেমন করে হয়? গ্লাইকোসিডিক বন্ডের মাধ্যমে হয়। এখন গ্লাইকোসিডিক বন্ডগুলোর নামকরণ কেমন করে মানে করা হয় দেখো, এটা হলো ফার্স্ট কার্বন, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ঠিক আছে। তো এই 1 নাম্বার কার্বনের সাথে এখানে ধরো 4 নাম্বার কার্বনের বন্ড হয় আর কি। বুঝতে পারছো? জি স্যার। তো তখন বলা হয় যে α1,4 গ্লাইকোসিডিক বন্ড। এখন α1,4 কেন? কারণ এটা ধরো আলফা স্ট্রাকচার। যদি এটা বিটা স্ট্রাকচার হয় তাহলে হচ্ছে ধরো বিটা, 1 4। যদি এইটা যদি বিটা হয় তাহলে হয়েছে β14। বুঝতে পারছো? জি স্যার। এখন ধরো এটা বিটা এটা আলফা, তখন হবে যে β1 α4 গ্লাইকোসিডিক বন্ড। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আমি তাহলে আমার টপিকে ব্যাক করি আবার আর কি। একদম বেসিক কথাবার্তাগুলো আগে বুঝে আনি আর কি, না হলে বুঝতে ঝামেলা হবে আর কি। আচ্ছা, এখন স্টার্চে কি হয়? এখানে ধরো যে গ্লুকোজ ইউনিটগুলো আছে এগুলো ধরো একটার পর একটা যোগ করে করে স্টার্চ হয় আর কি। বুঝতে পারছো? এগুলো এক একটা গ্লুকোজ ইউনিট। ক্লিয়ার হয়েছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এই গ্লুকোজ ইউনিটগুলা দুইটা ভাবে যুক্ত থাকে আর কি। অ্যামাইলোজের ক্ষেত্রে 1,4 β14। বুঝতে পারছো? β14, সরি α14, সরি বিটা না আলফা। 14 14 14, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সবগুলো 1,4 আকারে যুক্ত থাকে এবং এগুলো ধরো বিশাল বড় বড় চেইন হয় আর কি। ধরো এরকম ধরো 50টা ইউনিট, ধরো তোমার 500টা ইউনিট মিলে একটা চেইন হলো। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন অ্যামাইলোপেকটিনে কি হয়? অ্যামাইলোপেকটিনে ধরো সাপোজ 18টা থেকে 25টা এরকম চেইন চেইন থাকবে, ছোট ছোট চেইন থাকবে, 14 14 14। এই 18টা ধরো বা 25টা হওয়ার পরে এরা আবার এই পাশের চেইনের সাথে 16 এর সাথে যুক্ত থাকবে আর কি। স্যার ক্লিয়ার হচ্ছে? 18টা আর 25টা, এটা কি ধরো এটা স্যার 18 থেকে স্পেসিফিক? 25টা আর কি, 18 থেকে 25টা আর কি। জি বুঝতে স্যার। পারছো? এভারেজে এরকম ধরা হয় আর কি। আচ্ছা, সেটা কেমন হতে পারে? ধরো এখানে ধরো তোমার 18টা আছে স্ট্রাকচার, এই 18টার লাস্টে যেটা আছে সেটার সাথে এখানে ধরো সাপোজ 25টা আছে, হ্যাঁ 25টার ধরো এটা সাপোজ 20 নাম্বার, তো এটার সাথে এটা ধরো অ্যাটাচড থাকলো। ক্লিয়ার হয়েছে? আবার ধরো এখানের যেটা মানে ফার্স্টে থাকলো, এখানে সাথে ধরো হচ্ছে আরেকটা চেঞ্জের কোথাও একটা সাথে মানে অ্যাটাচড হলো আর কি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার লাস্টেরটা যেটা অ্যাটাচ হবে সেটা হচ্ছে 16। হ্যাঁ, এটা হলো 16। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। এখানে সবগুলো 14 14 14, এখানে 16। আচ্ছা, এখন এখানে মেইনলি হয়েছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নিয়ে ফার্স্টে কিছু কথাবার্তা বলবো আর কি। যে ধরো কতটা ইউনিট থাকে গ্লুকোজের, ঠিক আছে, এভারেজ কত হইতে পারে, আচ্ছা কোনটার পার্সেন্টেজ কেমন, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? খুবই বেসিক কথাবার্তা আর কি। এখন এই পার্টটা কেউ একজন পড়ো, একদম এই পার্টটা যার ভালো লাগে, যে রেফারেন্স 7 পর্যন্ত আর কি। কেউ Amylose নাই and পড়ার মতো? amylopectin. The chemical behavior of starch is dependent on the nature of its constituent compound. Starch is the homopolysaccharide made of glucose units. However, the homopolysaccharide are of two types, namely amylose, which is the linear chain consisting of about 500 to 2000 glucose units, and amylopectin, which is highly branched and consists of over one one crore glucose unit. The two types of homopolysaccharide constitute approximately 98 to 99% of the dry weight of starch.
The ratio of two polysaccharide usually varies depending on the botanical origin of the starch. Botanic source report that starch chain generally consists of 20% amylose and up to 80% amylopectin by mass. It is believed that starch with up to 80% amylose can exist. আচ্ছা, এখন ফিরা বলো তো এটা পরে মানে কি বুঝতে পারলা আর কি বলো। স্যার এটা স্টার্চের কেমিক্যাল বিহেভিয়ার যেটা ডিপেন্ড করে নেচারের উপর। আচ্ছা, আমি তারপর আমি ফার্স্টে কিছু কোশ্চেন করি। এখানে বলছে হোমোপলিস্যাকারাইড, এটা মানে কি? হোমোপলিস্যাকারাইড স্যার হোমো মানে তো স্যার মানুষ বুঝায়। না হোমো না না বলতে মানে স্যার এক বোঝাচ্ছে আর কি, সিঙ্গেল বোঝাচ্ছে স্যার। এক হ্যাঁ হোমো মনু মানে দুই। না, মেবি ভুল হয়েছে। মনো হচ্ছে এক আর হোমো মেবি হচ্ছে। অনেক। জি স্যার, ডাবল স্যার। স্যার মনু মানে তো দুই না স্যার? না, মনো হচ্ছে না, সিঙ্গেল, মনো হোমো মানে হচ্ছে এক। একের অধিক। আচ্ছা, বুঝতে পারলাম যে বিষয়টা তোমরা জানো না আর কি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। জি স্যার। হোমো মানে হয়েছে সেম, হেটেরো মানে হয়েছে ভিন্ন, বুঝতে পারছো? স্যার হোমো অর্থ এখন হচ্ছে। সেম মানে একই আর কি, জি স্যার। বুঝতে পারছো? হেটেরো মানে হয়েছে ভিন্ন। ক্লিয়ার হয়েছে? স্টার্চে শুধুমাত্র গ্লুকোজই থাকে, অন্য কোনো কিছু থাকে না, বুঝতে পারছো? সে কারণে এটা হলো হোমোপলিস্যাকারাইড। ক্লিয়ার হয়েছে? জি স্যার। যদি ধরো স্টার্চের মধ্যে গ্লুকোজ থাকতো, তারপর ধরো ফ্রুক্টোজ থাকতো, হ্যাঁ, তখন ধরো এটাকে তুমি বলবো যে হেটেরোপলিস্যাকারাইড। বুঝতে পারছো? জি স্যার। আর সব হোমো মানেই কিন্তু মানুষ না, বুঝতে পারছো এটা? জি আচ্ছা। স্যার। আচ্ছা, তারপরে হয়েছে এখানে বলছে যে এটা হোমোপলিস্যাকারাইড, কিন্তু এটার মধ্যে দুইটা ভাগ আছে আর কি। দুই ভাগ থাকলে তো হেটেরো হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হোমোপলিস্যাকারাইড মানে এটা শুধুমাত্র গ্লুকোজ দিয়ে গঠিত, কিন্তু এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। দুইটা ভাগ কি? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ম্যাক্সিমাম থাকে কোনটা? অ্যামাইলোপেকটিন। আর কম থাকে কোনটা? অ্যামাইলোজ। অ্যামাইলোজ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে হচ্ছে ধরো একদম মেন কথাবার্তাগুলো বললাম আর কি। তারপরে এই পার্টটা পড়ো, কেউ পরেরটা। অন্য মানে অন্য একজন পড়ো, মোর্শেদ বাদে। এই রূপা পড়ো। এই ডিয়ার নাইম পড়ো তো, ডিয়ার নাইম। ডিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি নাইম পড়ো। ডিয়ার নাইম নাই ক্লাসে? মেবি নাই স্যার, হয়তো নেট প্রবলেম হইতে পারে স্যার। আচ্ছা, নাই। তারপরে লিস্টে আছে রাবিয়া খাতুন পড়ো। The chemical reactivity of the stars to না না, এখান depend থেকে এখান থেকে আচ্ছা দাঁড়াও, এখান থেকে পড়বা, এই যে এখান থেকে। on amylose থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামাইলোজ থেকে পড়ো। Amylose and amylopectin have different physiochemical properties which impact on the overall proteins of the প্রপার্টিজ। stars. প্রোটিন না, ওভারঅল Hence, প্রপার্টিস। প্রপার্টিজ। properties of the stars. Hence, it is often important to determine the concentration of individual complement of the stars as well as কম্পোনেন্ট। the overall stars concentration. The physiochemical generalization and the retrogradation and functional stability, swelling, water absorption, syncresis, and the rheological behavior of gels. Properties determined of potential use to stars in the food industry.
The properties depend on the molecular and structural composition of amylose and amylose pectin. Percent composition and arrangement of these two homolysaccharides Homopolysaccharide. homolysaccharides in esters granulars, which often determine the general size and shape depending on other genetic factors. As a result, the particular species of plant আচ্ছা থামো, তুমি এখন থামো। এখন পড়ার পরে কি বুঝতে পারছো বলো? কথা বুঝতেছি না, নেটের স্যার সমস্যা। হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম স্যার। রাবি আপু, আপনার নেটওয়ার্কের প্রবলেম, আপনি রিকানেক্ট করেন। রাবিয়া খাতুন কথা বুঝতে পারিনি আমি কিছু। যতটুকু বুঝছি amylose pectin আর হচ্ছে মানে স্যার ওইভাবে function আচ্ছা, কেউ কি বুঝতে পারছে বিষয়টা? তাহলে বলো তো। যা বুঝতে পারছো সেটি বলো আর কি, সমস্যা নাই, ভুল হোক বলো। আচ্ছা, কেউই বুঝতে পারে না। স্যার আপনি একটু কেউ বলেন। না বললে কিন্তু আমি ডাকবো, বুঝতে পারছো? স্যার আপনি একটু বলেন। স্যার এখানে অ্যামোলোজ আর অ্যামাইলোপেকটিনের ডিফারেন্ট ফিজিক্যাল মানে ফিজিওকেমিক্যাল প্রপার্টিজটা বলছে, যেটা ইমপ্যাক্ট করে ওভারঅল স্টার্চ প্রপার্টিজ এর আচ্ছা, উপরে। ফার্স্টে বলো যে ফিজিওকেমিক্যাল প্রপার্টি মানে কি? স্যার ফিজিওকেমিক্যাল মানে কি স্যার? এটা তো ফিজিওকেমিক্যাল স্যার বৈবাহিক বুঝায় না স্যার, মানে এটা না না না, ভিতরের অংশ, বৈবাহিক না। আচ্ছা মানে ওইভাবে না স্যার, মানে ফিজিক্যালি ফিজিওকেমিক্যাল যদি আলাদা করি। আচ্ছা, ফিজিও মানে হচ্ছে তোমার হচ্ছে বাহ্যিক, আর কেমিক্যাল মানে ধরো হচ্ছে কেমিক্যাল হ্যাঁ স্ট্রাকচার, ঠিক বাহ্যিক, আছে? বুঝতে পারছো? রাসায়নিক। হ্যাঁ, রাসায়নিক। আচ্ছা, এখন এখানে আসলে মেন থিমটা কি, মানে এই পার্টটার মেন থিমটা কি? মেইন থিম তো স্যার এই যে স্টার্চের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এই দুইটার আবার ডিফারেন্ট ফিজিওকেমিক্যাল প্রপার্টিজটা বলা হয়েছে। আচ্ছা, সেটা কেমন একটু বলো তো। এই যে ডিটারমাইন, এই যে এখানে যেমন লেখা আছে দ্বিতীয় লাইনে যে ইট ইজ অফেন ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ ইচ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য স্টার্চ। মানে ডিটারমাইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে যে গণনাটা হয় এটা হয় ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদাভাবে দুইটার। কোন দুইটা? স্যার অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন। এই যে অ্যামাইলোজ আর হচ্ছে আচ্ছা, অ্যামাইলোপেকটিনের। হ্যাঁ বুঝতে পারছি, তারপরে? তারপর হচ্ছে as well as the overall starch concentration, তার মানে কি এই দুইটাই হচ্ছে যে পুরা স্টার্চের কনসেন্ট্রেশন। The physiochemical and functional properties determine the potential uses of starch in the food. তার মানে কি এটা মানে এই যে বাহ্যিক রাসায়নিক গঠনটা আর ফাংশনাল, এটা হচ্ছে ডিটারমাইন করে পটেনশিয়াল, মানে আমরা যেটা ইউজ করি স্টার্চ, খাবারে যে স্টার্চটা ইউজ করি এটা হচ্ছে ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি আর কি ফার্স্টে, হ্যাঁ শোনো। বলেন। আচ্ছা, ফার্স্টে হলো ধরো তোমাদেরকে যে যে হচ্ছে যে কথা বলাই বা পড়ানোর চেষ্টা করি আর কি, হ্যাঁ, জি এটার কিছু মানে উদ্দেশ্য আছে আর কি।
আচ্ছা, তোমাদের খাতা পড়লে আমি যেটা বুঝতে পারি আর কি, যে তোমাদের ইংলিশের স্কিল খুবই কম আর কি, বুঝতে স্যার পারছো? খুবই দুর্বল স্যার, খুবই উইক স্যার। জি স্যার, আচ্ছা, এটা আমারও অনেক দুর্বলতা এটা আছে। ধরো খুবই কম, প্লাস হয়েছে আমি যেটা বুঝি আর কি, যে ধরো তোমরা হয়েছে মানে আইদার পড়া হয়েছে মুখস্থ করেই লিখো, অথবা হয়েছে বই দেখেই লেখো আর কি। ম্যাক্সিমাম হয়েছে বই দেখে লিখো আর কি, এটা আমি বুঝতে পারি আর কি। হ্যাঁ, একদম ফ্রাঙ্কলি বললাম আর কি। জি স্যার। আচ্ছা, তো এটা করে কিন্তু আসলে ধরো এই ডিগ্রি নিয়ে কিন্তু লাভ নাই, বুঝতে পারছো? জি সত্যি স্যার। কথা আর কি, একদমই। মানে এই ডিগ্রিটার ধরো তুমি কোনো ভ্যালু নাই আসলে। ধরো সাপোজ তোমাকে ধরো অক্সফোর্ডের একটা পিএইচডি ডিগ্রি দেওয়া হলো আর কি, হ্যাঁ, তোমাকে বলা হলো এখন ডক্টরেট তুমি, হ্যাঁ, ডিগ্রি তোমার সাথে আছে, মানে তোমার ধরো নামের আগে ডক্টরেট আছে আর কি, হ্যাঁ, কিন্তু তুমি ধরো কোথাও একটা মানে গেলা, তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি আনসার করতে পারতেছো না, ঠিক আছে? বা তুমি জব করতেছো, তোমার বস বা তোমার নিচের লেভেলে কেউ ধরো তোমার একটা কোশ্চেন করলো, তুমি আনসার করতে পারতেছো না আর কি। এটা কিন্তু ধরো খুবই খারাপ আর কি, বুঝতে পারছো? সেক্ষেত্রে কিন্তু প্রথম কোশ্চেনটাই আসে কেমন, যে তুমি যে ডিগ্রিটা নিচ্ছো সেই ডিগ্রিটা আসলে কতটুকু সত্য। মানে ভালো ছিল, অথবা হচ্ছে সেটা তোমার লাইফে আসলে কতটুকু ভ্যালু অ্যাড করছে, বুঝতে পারছো? জি স্যার। এখন ধরো আহ, এর আগে যা করছো সেটা তো করেই ফেলছো আর কি, হ্যাঁ, এগুলো তো ধরো আসলে সর্ট আউট করার কোনো অপশন নেই আর কি। আহ, আমার টিচার হিসাবে বলার দরকার, আমি বলতেছি আর কি, যে যদি পারো হয়েছে নিজেদের স্কিলটা ডেভেলপ করো ইংলিশের, প্লাস হয়েছে কিছু লেখাপড়া মানে একটু করো আর কি, ভালো করে আর কি, হ্যাঁ, বই দেখে বা হয়েছে, আমি কিন্তু একদম ওভারঅল সবাইকে বলতেছি আর কি এটা, জি স্যার। বা হয়েছে মুখস্থ করে এরকম করে হয়েছে আসলে মানে পাশ করে লাভ নাই আর কি, বুঝতে পারছো? জি আহ, আমি এটা কেমন করে বুঝতে পারি, ধরো তোমাকে আমি যখন আমি প্রত্যেক পরীক্ষাতে একটা দুইটা কোশ্চেন করি যেটা হয়েছে নিজে লেখার মতো আর কি, মানে যেটা বই আনসার নাই বহু আর কি। তো তখন যেটা হয় যে তখন দেখি যে আসলে কেউ লিখতে পারে না আর কি, খুব কম স্টুডেন্টই আছে যে লিখতে পারে আর কি ঠিকভাবে আর কি, মানে ভালো লেভেলে লেখা মোটামুটি লিখতে পারে কি, এটা খুবই কম স্টুডেন্ট আর কি। এমনিতে ধরো আমরা বাংলাদেশের, আমার নিজের লেখাও কিন্তু খুব বেশি ভালো না আর কি, ঠিক আছে? কারণ আমরা তো ধরো বাঙালি আর কি, হ্যাঁ, জি স্যার। নেটিভদের মতো না আর কি। তারপরেও ধরো একটা স্ট্যান্ডার্ড মোটামুটি ধরো একটা মেনটেন করতে হয়, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে মোটামুটি বেসিক, হ্যাঁ। তো সেই লেভেলটা ধরো মেনটেন করা ট্রাই করো আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন ধরো অনেকেরই আছে ধরো রিডিং পড়তে বললে মানে রিডিং পড়তে পারে না, প্লাস হচ্ছে ধরো পড়ে আসলে বুঝতেও পারে না, মানে নিজে তো বুঝতে পারে না আর কি, এটা একটা সমস্যা আর কি। কারণ তুমি যদি নিজে বুঝতে না পারো, দেন তুমি আবার আরেকজনকে কেমন করে পড়াবা আর কি, বুঝতে পারছো, বা শিখাবা বা বুঝাবা আর কি। তো এই স্কিলগুলা এটা আমি ধর তোমাদেরকে বলতেছি আর কি, বা রিকোয়েস্ট করতেছি আর কি, যে পারলে একটু ডেভেলপ করো আর কি, জি স্যার। যাতে তোমাদের এই ডিগ্রিটা তোমাদের লাইফে কোনো না কোনো জায়গাতে কাজে লাগে আর কি, বুঝতে পারছো? স্যার জি এটা স্যার। হওয়ার অনেকগুলা প্রবলেমের আর মধ্যে। যাদের হয়েছে ইংলিশে ধরো রিডিং পড়তে সমস্যা বা ফ্লুয়েন্সি নাই, তারা চেষ্টা করো একটু রিডিং পড়ার। যেই টপিকগুলো তোমাদেরকে পড়ানো হয় সেগুলাই পড়ো, নিজে বোঝার চেষ্টা করো আর কি, না বুঝলে গুগল করো, একটু ট্রাই করো আর কি। জি স্যার। আহ, এই আর কি, আশা করি যে ভালো হবে আর কি, বুঝতে পারছো? স্যার এটা না হওয়ার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে স্যার আপনার ক্লাসে আমরা যেভাবে স্যার আপনি আমাদেরকে দিয়ে স্যার এটা পড়াচ্ছেন, স্যার আমরা এমন ভাবে তো পড়া খুব একটা হয় না, যেটা আগে কখনো হয় নাই, যার জন্য স্যার আমাদের এটা প্র্যাকটিসও করা হয় নাই আর কি। এর জন্য আমরা খুব বেশি উইক হয়ে গেছি আর কি। আর আর এই প্র্যাকটিস তো স্যার আগে তো সরাসরি একটা কোশ্চেন করা হইতো, আমরা তখন সরাসরি ভাইবা অ্যান্সার দিতাম, আর এখন তো আহ, অনলাইন খুঁজলেই পাওয়া যায়, আগে খুঁজি তারপরে অ্যান্সার দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা করে সত্য কিন্তু কথা ধরো স্যার। ধরো তোমাদের এখানকার যারা ফ্যাকাল্টি, হ্যাঁ, তারা তারা ধরো সবাই কিন্তু কোয়ালিফাইড, হ্যাঁ, কোয়ালিফাইড হয়েছে বলে কিন্তু এখানে ফ্যাকাল্টি হয়েছে, জি স্যার। তাদের কিন্তু জি কোনো স্যার। সমস্যা হবে না আর কি, বুঝতে পারছো? না স্যার সেটা তো সমস্যা কিন্তু অবশ্যই স্যার, তোমাদের সমস্যা হবে। আমাদেরই হবে স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, সমস্যা তোমাদেরই হবে। তুমি যদি এখন ধরো কোনো টিচার এখানে তোমাকে বলে না যে তুমি হচ্ছে নেট দেখা বা হচ্ছে নকল কইরা আনসার করে ফেলো আর কি, হ্যাঁ, এটা কিন্তু কোনো টিচারই বলে না আর কি, এবং এটা বলবেও না কেউ আর কি, বুঝতে পারছো? জি স্যার। এখন তোমরা যেটা করতেছো ধরো, আমি খাতা দেখলেই বুঝতে পারি যে এই খাতাটা হয়েছে একদম বই দেখে হুবহু লিখছে আর কি, হ্যাঁ, আমি একদম বুঝতে পারি আর কি এটা। কিন্তু ধরো আমার টিচার, আমি নাম্বার দিতে হবে, তোমাদেরকে পাস করতে হবে, সেটা আমি করলাম আর কি, হ্যাঁ, যেহেতু খাতার মধ্যে আসে আমার তো নাম্বার দিতেই হবে আর কি। কিন্তু আমি এটাও বুঝতে পারি যে একটা স্টুডেন্ট কতটুকু জানে এবং সে কতটুকু পারে আর কি,
বুঝতে পারছো? জি স্যার। তো নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি ওইটা মাথায় রেখে কিন্তু নাম্বারটা দিই। একটা কাউকে যখন আমি A+ দিব, তখন আমি ওইটা মানে মানে ইভালুয়েশন করেই নাম্বারটা দিব, যে সে ওইটা মানে লিখতে পারে আর কি। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এই কারণে আমি বলবো যে সবার স্কিলগুলো ডেভেলপ করো একটু, কারণ এখনকার যে স্কিল, এই স্কিল দিয়ে আসলে ধরো জব মার্কেটেও কম্পিট করা সম্ভব না, ঠিক আছে, অন্য ভার্সিটি স্টুডেন্টদের সাথে আর কি। তো দিন শেষে তোমার ডিগ্রিটা আসলে কোনো কাজে লাগবে না। এখন হয়তো বা নাম্বার, হয়তো বা ধরো তুমি 3.8 9 পাচ্ছ আর কি, হ্যাঁ হয়তো ভালো লাগতে পারে আর কি, যে আমি তো অনেক সিজিপিএ আমার, কিন্তু এই সিজিপিএ কোনো কাজে আসবে না আর কি। অনেকের সিজিপিএ ধরো 3 পয়েন্টের নিচে আর কি, কিন্তু তার হচ্ছে স্কিল আছে, সে কিন্তু ভালো জব ঠিকই পায় আর কি। তো নিজেদের স্কিলগুলো ডেভেলপ করো। বই দেখে লিখার টেন্ডেন্সিটা, বা হচ্ছে একদম হুবহু কপি করার টেন্ডেন্সিটা, এটা বাদ দিতে হবে আর কি সবার। জি স্যার। আর আহ, আমি কোন স্টুডেন্টদেরকে হচ্ছে ফেল করাতে আমি চাই না, ঠিক আছে। ফেল বলতে ধরো যে 40 মনে হয় 5 নাম্বার আর কি, হ্যাঁ, হ্যাঁ। ফেল করাতে আমি চাই না। কিন্তু তুমি যদি ধরো 70% বা 80% নাম্বার পেতে চাও, মানে A গ্রেড অথবা ধরো A+, সেখানে কিন্তু আবার আমার সমস্যা আছে। বুঝতে পারছো? জি কি স্যার। তখন দিতে চান না? তখন তোমার যদি কোয়ালিটি না থাকে, আমি কিন্তু ঠিক দিব না সেই নাম্বারটা। দিবে না স্যার। বুঝতে পারছো? স্যার ওই যে ক্লিয়ার কোয়ালিটি আছে বিষয়টা? মার্কিং করতে গেলে স্যার একটু হার্ড হয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিটি মার্কিং করতে গেলে তখন তো আমাকে কোয়ালিটিটা দেখতেই হবে আর কি। তো সেই কারণে সবাই চেষ্টা করে একটু কোয়ালিটিটা বাড়ি, এখন যে লেভেলটা আছে বা যে টেন্ডেন্সি বা স্ট্র্যাটেজি, পাঠাতে হবে আর কি, 12 নাম্বার পেতে হলে আর কি। জি স্যার। আচ্ছা দেখো, পড়াশোনাতে ব্যাক করি আর কি। আচ্ছা, এখানে মেইনলি বলা হয়েছে যে স্টার্চের ফিজিওকেমিক্যাল প্রপার্টিগুলো আর কি। এখন ফিজিওকেমিক্যাল মানে কি, ধরো তোমার বাহ্যিক প্রপার্টি, আর কেমিক্যাল মানে তো হচ্ছে কেমিক্যাল আর কি, হ্যাঁ, স্ট্রাকচারাল। যেমন ধরো অ্যামাইলোজের স্ট্রাকচার এক ধরনের, অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার আরেক ধরনের আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো বলতেছে যে ধরো আমরা যদি স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করি আর কি, তাহলে এটার ফিজিক্যাল প্রপার্টিও চেঞ্জ চেঞ্জ হয় আর কি। ধরো একটা অ্যামাইলোজের লেন ধরো সাপোজ 500টা গ্লুকোজ ইউনিট, আরেকটার ধরো 1000 গ্লুকোজ ইউনিট, ঠিক আছে। দুইটার প্রপার্টি কিন্তু সেম হবে না আর কি। প্রপার্টি মানে ধরো ফিজিক্যাল প্রপার্টি সেম হবে না। ফিজিক্যাল প্রপার্টি বলতে কি, ধরো তুমি যদি ওয়াটারে ডিজলভ করো, দুইটা সেম ঘন হবে না। অথবা ধরো হয়েছে তোমার ডিজলভিং টাইম, বা হয়েছে হয়তো ভ্যারি করবে আর কি, হ্যাঁ, কোনোটা হয়তো একটু বেশি ডিজলভ হবে, কোনোটা কম ডিজলভ হবে, এরকম আর কি। বুঝতে পারছো? অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রেও সেম আর কি। তো বলা হচ্ছে এখানে যে তুমি যদি স্ট্রাকচার বা স্ট্রাকচার যদি কোনো ধরনের চেঞ্জ করো, তাহলে সেটা হচ্ছে কেমিক্যাল এবং হচ্ছে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে চেঞ্জ হবে আর কি। এখন বিভিন্ন ধরনের প্লান্টে বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে আর কি, এবং প্রত্যেকটা প্লান্টেরই আলাদা আলাদা স্ট্রাকচার থাকে, এবং হচ্ছে আলাদা আলাদা কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি থাকে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আহ, পরের টপিকটা স্কিপ করতেছি। স্ট্রাকচারের পয়েন্ট আসো, এখানে আসো, এখানে একজন করো। স্যার কোনটা? অ্যামাইলোজ ইজ আ লিনিয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা? এটা হ্যাঁ, লিনিয়ার। Amylose is a linear polymer of alpha-D-glucose units linked by alpha-1 4 glycosidic bonds. The linear nature of amylose chain and its percentage content in starch. তারপর হচ্ছে স্যার chemical properties of starch. আচ্ছা, এখানে তুমি বুঝাও তো অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারটা কি, বুঝতে পারছো? আমি তো তোমাকে বললাম আর কি, হ্যাঁ, কেউ একজন বলো আর কি, যার মনে হচ্ছে আর কি। একটু বোঝাতে হয় কেমন করে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড গুলো হয়েছে, কি হয়েছে, একটু বলো। এটা তো স্যার amylose chain. হ্যাঁ, অ্যামাইলোজ চেন, এখানে ধরো গ্লুকোজ ইউনিট গুলা কেমন করে লিঙ্কড আছে সেগুলো বলো আর কি। স্যার আমাদের গ্লুকোজের হচ্ছে C6H12O6, তাহলে না না, আমি যে বললাম না যে গ্লাইকোসাইডিক বন্ড খেয়াল আছে, জি স্যার। এখানে হ্যাঁ, কেমন করে গ্লাইকোসাইডিক বন্ডটা হয়েছে সেটা বলো। আচ্ছা, বুঝতেছো না কথা? আচ্ছা, দাঁড়াও আমি আবার রিকল করাই।
এটা দেখো, এই স্যার ব্লু এটা তো পয়েন্টটা ভুলা মনে দেখা করো, যায়, ঝাপসা লাগে। এইটা ক্লিয়ার দেখা যায়, ওই এটা না স্যার, এটা ক্লিয়ার না, এটা হ্যাঁ এটা ক্লিয়ার দেখা যায়। আচ্ছা তাহলে এটা করো, দেখো বিষয়টা বুঝো যে একের সাথে ধরো দুই বন্ড করছে, জি 1 2 গ্লাইকোসিডিক বন্ড, বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু এখন স্যার ওইখানে না 1 4 ছিল। হ্যাঁ, তো 1 4 ছিল, তুমি তো বলতে পারতেছো না এটা, আমি তো এখানে এক নাম্বার 1 2 3 4, ঠিক আছে এরকম, এখানে 1 আর ওয়ান এখানে আর 4, 4 এর সাথে যোগ হয়েছে। হ্যাঁ গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কেমন গ্লাইকোসাইডিক, এই যে আলফা 1 4 দেখো এখানে লেখা আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন অ্যামাইলোপেকটিনটা পড়ো তাহলে আরো ক্লিয়ার হবে, এই সবুজ পার্টটা পড়ো অ্যামাইলোপেকটিন। Amylopectin is a branched polymer of alpha D glucose units linked by alpha 1 4 and alpha 1 6 glycosidic bonds. মানে কি এই অ্যামাইলোপেকটিনটা ব্রাঞ্চ করে পলিমার অফ আলফা ডি গ্লুকোজের সাথে ইউনিটের সাথে লিংক করে হচ্ছে আলফা 1 4 এবং আলফা 1 6 গ্লাইকোসাইডিক বন্ডস। The alpha 1 6 glycosidic linkage occurs at the branching point while the linear portions within a branch are linked by alpha 1 4 glycosidic bonds. তার মানে কি স্যার এখানে কি বুঝাইছে যে আলফা 1 6 যে গ্লাইকোসাইডিক লিংকেজটা আছে এইটা বলো, এই যে ব্রাঞ্চিং পয়েন্ট হচ্ছে সেই এটা হলো ব্রাঞ্চিং পয়েন্ট, হ্যাঁ স্যার ব্রাঞ্চিং পয়েন্টটা 1 6 এর সাথে স্যার ইয়া হয়েছে আর কি, যুক্ত হয়েছে আর কি, মানে 1 4 টা হচ্ছে 1 6 এর সাথে লিংকেজ করে। লিঙ্কেজ। 1 4 পলিমারটা যেটা আছে সেটা 1 6 এর সাথে আরেকটা পলিমারের সাথে লিংক হয়, বুঝতে লিঙ্ক পারছো, 1 6 বন্ডের মাধ্যমে, তার মানে কি এটা বলছে এইভাবে এখানে। স্যার এটা বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে হচ্ছে এটা বড় হয় আর কি, তার বুঝতে মানে পারছো? স্যার ধরো একটা এখানে যেমন একটা আছে চেইন, এই একটা চেইন আবার ধরো আরেকটা চেইনের সাথে এরকম করে বন্ড করে, বুঝতে পারছো? জি স্যার তার মানে চেইনটার মধ্যে থাকবে 1 4 গ্লাইকোসাইডিক আর দুইটা চেইনের মাঝখানে থাকবে 1 6 1 গ্লাইকোসাইডিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা হ্যাঁ তারপরে পড়ো এটা। It comparison to amylose, amylopectin is a much larger molecule with a higher molecular weight and a heavily branched structure built from about 95% alpha 1 4 and 5% alpha 1 6 linkage. তার মানে কি স্যার 95% থাকে হচ্ছে আলফা 1 4 আর অনলি মাত্র 5% হচ্ছে 1 6 লিঙ্কেজ। তার কারণ হচ্ছে যে স্যার একটা যখন রিং হয় তখন ওই রিং এর মধ্যে তো স্যার 1 4 এরটা বেশি থাকে, বেশি। আরেকটা রিং এর সাথে যুক্ত হওয়ার সময় তো স্যার একটা 1 4 এর সাথে আরেকটা 1 4 যুক্ত হয় মানে তখন 1 6 পয়েন্ট আসে, এর জন্য এখানে 5% হচ্ছে 1 6 আর 95% হচ্ছে 1 4। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, হ্যাঁ তারপরে বলো। Amylopectin unit chains are relatively short with a broad distribution profile compared to amylose molecules. They are typically 18 to 25 units long on average. তার মানে হচ্ছে তারা 18 থেকে 25 ইউনিটস এর মধ্যে লম্বা হয় আর কি, মানে ধরো এভারেজ। এইটা 18 থেকে 25টা ইউনিট থাকবে, হ্যাঁ তারপরে আর ধরো এখানে ধরো 18 নিচেরটাও থেকে 18 25, এটা থেকে হচ্ছে বন্ড 25 করবে এরকম। ইউনিট থাকবে, এর বেশি তো একটা স্টার্চের লিকেজ হবে না, বন্ড হবে না। আচ্ছা এখন স্টুডেন্ট তো কমতেছে আস্তে আস্তে, বুঝলাম না, সবাই মনে হয় বিরক্ত ফিল করতেছে। আচ্ছা স্যার রেগুলার এমনই হয়, প্রফেশনালে বেশি স্টুডেন্ট হয়। আচ্ছা সাবরিনা আলম, পড়ো তো তুমি একটু এটা, এখন একটু বুঝাও এটা কি বুঝতে পারছো তুমি। এই সাবরিনা আছো? একটা বলো স্যার।
স্যার নাহিদ নাই আক্তার। মনে হয়, রেসপন্স করেন নাই। নাহিদ আক্তার। নাহিদা আছে। ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে সবাই মনে হয় চলে গেছে আর কি। আচ্ছা, আহ, আমি তাহলে এই আজকে আর তো পড়া হয়েছে বাড়াইলাম না আর কি। হ্যাঁ, আমি আরেকটু কিছু কথাবার্তা বলি আর কি। জি আচ্ছা, স্যার। রিডিং পড়তে গেলে হ্যাঁ, ধরো স্বাভাবিকভাবে আমাদের উচ্চারণ তো ঠিক মতো হয় না আর কি। হ্যাঁ, জি বা স্যার। কোনটার উচ্চারণ কেমন হবে আর কি। হ্যাঁ, তো উচ্চারণ করে দেওয়ার মতো কিন্তু আবার মানুষ আছে আর কি, বুঝতে পারছো? স্যার যেমন গুগল। যেমন এই পিডিএফ ফাইলটা কিন্তু পিডিএফ, এখানে ধরো তুমি একটা সিস্টেম আছে আর কি, তুমি যদি এটা চালু করে দাও তাহলে সে ধরো পিডিএফ এর এ টু জেড হয়েছে বলে যাবে আর কি, স্যার বুঝতে পারছো কোথায় এই এটা লেখাটা? স্যার? স্যার এটা কি ভয়েসটা ইয়ে করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফ থেকেই তোমার হচ্ছে ভয়েস কনভার্ট করা যায় আর কি। সে হচ্ছে রিড করবে এবং সে তোমার কাছে ভয়েস বলবে আর কি, বুঝতে পারছে? জি স্যার। ইউটিউবে ভিডিও দেখে নিও আর কি এটার জন্য আর কি। ও আচ্ছা স্যার। যদি তোমার কাছে কম্পিউটার থাকে তাহলে সম্ভব আর কি, ল্যাপটপ আর কি, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এটা করলে যেটা হবে তোমার উচ্চারণটা ঠিক হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার, যেহেতু তুমি শুনবা, তোমার লিসেনিং স্কিলটা ভালো হবে আর কি। জি স্যার। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা স্যার আজকের। এই যে স্যার সায়েন্টিফিক যেই পড়া, এই যে আমাদের যেমন স্যার বায়োকেমিস্ট্রি বা মানে সায়েন্সের যে পড়াগুলা ওইগুলোর উচ্চারণ না স্যার একটু পেস লাগে, বাট ইংলিশ রিডিং করতে গেলে এতটাও পেস লাগে না। সায়েন্টিফিক তো পড়তে গেলে প্যাচ লাগবে। হ্যাঁ, এখন ধরো তুমি একটা টপিকের উপর ধরো তুমি একটা ডিগ্রি নিচ্ছ আর কি। হ্যাঁ, ধরো সাপোজ তুমি এখন বায়োকেমিস্ট হবে আর কি। এখন ধরো তোমার ধরো বায়োকেমিস্ট্রি কিছু কমন টার্ম আছে, যেমন ধরো স্টার্চ, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, এখন ধরো তুমি অ্যামাইলোজের উচ্চারণ করতে পারতেছো না বা অ্যামাইলোপেকটিনের উচ্চারণ করতে পারতেছো না, এটা কিন্তু আবার হবে না আর কি। এটা কিন্তু খুবই খারাপ আর কি, বুঝতে পারছো? জি স্যার। এখন এখানে স্যার নিজের যেমন ধরেন উচ্চারণটা ঠিক স্যার করতে হবে আর ইংলিশ, কি। অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেমন আমাদের ওয়ার্ডের সাথে মিলে না, হ্যাঁ, এখন ওইগুলা। না মিললে তো গুগল অপশন আছেই, হুম। গুগলে তো তোমার উচ্চারণ করেই দেয়। তখনই স্যার ওই যে আমাদের রিডিংটা স্লো, মানে আমার বেশিরভাগ ক্ষেত্রে রিডিং স্লো হয়ে যায়, ওই ওই উচ্চারণ করতে গেলে না, ভাবা তোমার লাগে। যদি উচ্চারণ ঠিক করতে হয় তাহলে কিন্তু তোমার গুগলে এসে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? সফটওয়্যার তো আছে এখন, তুমি সফটওয়্যার দেখবা, ওইটাতে শুনবা, ওভাবে করে বলার ট্রাই করবা, আস্তে আস্তে ইমপ্রুভ হবে আর কি। জি স্যার। এখন ধরো যেহেতু হচ্ছে বলার মধ্যে কিন্তু পরীক্ষার পরীক্ষার খাতায় তো আর হচ্ছে বলাটা তো আর দেখা যায় না আর কি, মানে শোনা যায় না আর কি, বুঝতে পারছো? ওখানে তো শুধুমাত্র স্যার লেখার বলতে অপশন থাকে। গেলে অটোমেটিক লেখা যায় স্যার। না না, বলছি পরীক্ষার খাতা যখন একটা টিচার দেখে তখন সে তো জানে না যে একটা স্টুডেন্ট বলতে পারে নাকি পারে না আর কি, বুঝতে পারছো? সে তো ধরো খাতার উপরে নাম্বার দেয় আর কি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? স্যার এখন তো সময় আছে স্যার, আমার আর আরিয়ানের খাতাটা একটু দেখে একটু ভুল টুল করে রাখেন স্যার, আমারগুলো খাতার আমি বুঝতে পারছি, পরীক্ষার দেখানো লাগবে না। আমি যে কোন কোন পয়েন্ট গুলো আমি লিখি নাই, আমি ওই যে আহ, তাহলে স্যার আমাকে একটু দেখাবেন। স্যার আগে তো মানে সরাসরি হাতের মধ্যে খাতা পাইতাম বা স্যাররা মার্কিং করে দিত, তখন হ্যাঁ, বুঝতে পারতাম। কোনটায় কোন ভুল এখন তো হয়েছিল কিছুই সেটা বুঝি দেখা না। যায়। স্যার, স্যার কি কথা শুনে না? না না, স্যার হয়তো কোনো কাজ করতেছে। স্যার, ও স্যার খাতা বের করার জন্য গেছে স্যার। হ্যালো। স্যার। জি স্যার। আচ্ছা, ভুলে হয়েছে, মিউট হয়ে গেছিল আর কি। যাই হোক, হীরার খাতা দেখো, এটা প্রথম যে কোশ্চেনটা ছিল, কত পাইছো পাঁচের মধ্যে? স্যার জানি ফোর না, ও পয়েন্ট ফাইভ স্যার। 4.5 লেখা। কম্পাউন্ড হয় কিন্তু, ঠিক আছে? পরেরটাতে দেখো, 4.25। আচ্ছা, তারপরেরটাতে স্যার স্যার এর উপরে উপরের 4.5। কোশ্চেনটা দেখি স্যার একটু। ওই যে স্যার ইয়াগুলা স্যার, এটাই স্যার, ওয়ানের বিটা স্যার, কোএনজাইম গুলা। স্যার এখানে কি ইয়াগুলো লেখা আমি, হয়েছে? হ্যাঁ এখানে লিখছে তো সে।
ও স্যার লিখছি স্যার। আচ্ছা, তারপরে এখানে এটার লেখাটা ভালো হয় না, এই কারণে আমি 2 5 দিছি আর কি, ঠিক আছে। নেগেটিভ রাইট্রোজেন ব্যালেন্সটা স্যার। হ্যাঁ, এটা দুইটা আর কি, দুইটা মিলে নাম্বার ছিল 2, আমি স্যার আমি 1.25 তো দিছি। পজিটিভটাও লিখছি স্যার। না না, পজিটিভ লেখা নেগেটিভ লেখা না আর কি, বলছি যে তোমার লেখা ভালো হয় না, বুঝতে পারছো কথা আমার? জি স্যার। মানে এটা স্যার কিভাবে চাইছিলেন আপনি? এটা কিভাবে চাইছিলাম আমি আর কি, আচ্ছা আমি কেমন করে চাইছিলাম সেটার খাতা একটা আমি দেখাবো আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এখানে দেখো তুমি কি করছো, এই যে সব একসাথে লিখে দিছো আর কি, বুঝতে পারছো, এই যে মাছের ওয়াস্তিং এগুলো আর কি, স্যার, হ্যাঁ। এটা তো আমি বুঝতেই পারি নাই, সত্যি হ্যাঁ, কথা। এখানে তোমার যে ধরো স্যার আমিও নাম্বারটা বুঝতে তাও পারি না ছিল, এটা। আমি কিন্তু এটা আমার নাম্বার এটা ভুল দিছি আর স্যার। কি। স্নায়ু, এটা আমি তাও এই যে এরকম মানে সেরাম টেরাম সব দিয়া আচ্ছা, আমি এখানে তোমার লিখছি। হচ্ছে ট্রিটমেন্টটা তুমি ভুল লেখছো আর কি, হ্যাঁ, ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে পোটেনলি ডায়েট, ডায়েট খাওয়াইতে হবে আর কি, এটা কি হচ্ছে স্যার? মেন ট্রিটমেন্ট আর কি। বুঝি আচ্ছা, নাই। আমি জানি না হচ্ছে নেট থেকে সার্চ করে লিখছো আর কি, মেবি, যাই হোক এখানে 0। আচ্ছা, এখানে কি করছো, এখানে এসে তোমার হচ্ছে ওই যে একটা পার্ট লিখছো আরেকটা পার্ট লিখো না আর কি, বুঝতে পারছো, স্যার এখানে আরেকটা ওই যে স্টার্চার স্টার্চার পার্টটা আসবে। হ্যাঁ, অথবা ও যদি এখানে যদি লিখতো স্টার্চের কথা, আমি তাহলে নাম্বার দিতাম, বুঝতে কিন্তু পারছো। স্যার আমি তো মেবি লিখছিলাম। হ্যাঁ, তুমি লিখছো, তুমি নাম্বার পাইছো জি এখানে। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে হয়েছে এখানে বলি, এখানে হচ্ছে 1 পাইছো, এখানে দেরি পাইছো আর কি, এখানে নাম্বার কাটেনি, বুঝতে পারছো। জি স্যার। তো তোমার নাম্বার যতটুকু কাটা গেছে ওই ভুলের জন্য আর কি, আমি কিন্তু এখানে কোশ্চেনে কিন্তু নাম্বার কিন্তু ঠিকই দিছি আর কি। ওই যে নাইট্রোজেন বেসেরটা বেশি কাটা গেছে, নাইট্রোজেনেরটা একদম। স্যার নাইট্রোজেন, ওইটা তো, স্যার নাইট্রোজেন বেস তো এভাবে মানে এটা তো ওরকম ভাবে সংজ্ঞা হিসাবে তো চাওয়া হয়নি, মানে আপনি বলছিলেন যে নাইট্রোজেন বেস মানে পজিটিভ আর নেগেটিভ বেসটা ইয়া করো। হোয়াট ইজ নাইট্রোজেন পজিটিভ এন্ড নেগেটিভ বেস, ওইটা মনে হয়েছিল কোশ্চেন স্যার। নেগেটিভ বেজ না নেগেটিভ ব্যালেন্স, আর পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ। ব্যালেন্স। আচ্ছা, এখন কেমন করে চাইছিলাম সেই খাতাটা বের করা যাবে কিনা, দাঁড়া আমি দেখি খুঁজে একটা, আমার তো খাতার নাম মনে স্যার নেই আর কি। হাসিবেরটা বের করেন না। হাসিবেরটা ওটা ভালো লিখে নেয় আর কি, এখন হাসিব তো আর সব কোশ্চেনে ভালো আনসার দেয় না আর কি, দাঁড়াও। শাহিনুর ভাই আছে 03003। নিউট্রিশন, মানে এখানে 2টা ফাইল তো, দাঁড়াও। বলো তো, আইডি বলো তো। 003। শাহিনুর না নাম? হ্যাঁ, শাহিনুর করিম। নিবেদা, আমার আসতে 5-10 মিনিট লেট হবে, আপনি বের হন, সমস্যা না, রিসেপশনে ওর বইলে কিন্তু একটু হাতের বের হন। লেখা কিন্তু খুব বেশি ভালো না, যদি কাজ না থাকে তোমাদের আর মতো কি। কিন্তু অতটা ক্লিয়ার না আর কি হাতের লেখা। আচ্ছা আচ্ছা, আপনি বের হন, আমি রিসেপশনে বইলা বের হন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, এখানে কি বডিতে যতটুকু প্রয়োজন। এখানে সে একটা ডায়াগ্রাম ড্র করছে, সে নিজে বোঝানোর জন্য আর কি, হ্যাঁ, করে তোমার এক্সপ্লেন করার জন্য আর কি, বুঝতে পারছো। সেখানে ভালো লাগছে, এখানে সে কোনো বেশি কিছু লেখা নেই, সে জিনিসটা বুঝা দিচ্ছে খুব সুন্দর করে আর কি। আমি একটু তার নাম্বার কাটিনি আর কি, বুঝতে পারছো। জি স্যার, এটা একবার ভাবছিলাম দিব, দিয়ে আবার এখন ভাবলাম যে ধরো, এটা 2 মার্ক। এখন ধরো যে মানে ভালো নাম্বার পাবে, হ্যাঁ, সে তো মানে তার মানে হচ্ছে সে জিনিসটা ভালো লিখছে আর কি, বুঝতে পারছো, এক্সেপশনাল আর কি। জি স্যার, বুঝতে পারছি এবার ভুলগুলা, কিওয়ার্ড ভুলগুলা বুঝতে তার পারছি। হাতের লেখা কিন্তু খারাপ, তুমি দেখবা যে তার হাতের লেখা কিন্তু ভালো না আর কি। দেখো সে এখানে স্ট্রাকচারটা ঠিকই লিখছে, দেখো, দেখছো। জি স্যার। আচ্ছা, এটাই আর কি, এই কারণেই ধরো তাকে আমি ভালো নাম্বার দিচ্ছি আর কি, ধরো।
এবং ধরো 80টা খাতা দেখা, নাম্বারিং করা, হ্যাঁ, নাম্বার গণনা করা একটু টাফ আর কি এখন। জি স্যার, তা তো অবশ্যই স্যার। আমি ট্রাই অনলাইনে করতেছি স্যার করতে আসলে পারি। টাফ, এমনি আবার সরাসরি হয়তো এত টাফ লাগতো না আপনার কাছে। হ্যাঁ, এটা ধরো পিডিএফ আমার কিন্তু লিখতে হয় আর কি নাম্বারগুলো আর কি, বুঝতে স্যার পারছো? আমাদের ভার্সিটিতে স্যার টিচার্স অ্যাসিস্ট্যান্ট নাই। হ্যাঁ, এটা কিন্তু ধরো দেখার একটা টিচারের কিন্তু কাজ না, বুঝতে পারছো? জি স্যার। আর প্লাস ধরো তোমাদের 80 জন স্টুডেন্ট, তারপরে ধরো আরেক ব্যাচে 40 জন, হ্যাঁ, কত 120। স্যার টিচার্স অ্যাসিস্ট্যান্ট হইলে হ্যাঁ, স্যার অনেকটা ভালো হইতো স্যার। এখানে 120, আরেক ব্যাচে আছে ধরো তোমার এরকমই ধরো তোমার কতজন, 40 জন আর কি, ওদের ব্যাচে এরকম 40 জন আর কি। তো 160 জন। এদের ধরো তোমার মিড আছে, সিটি আছে, আবার ধরো অ্যাসাইনমেন্ট আছে, বুঝতে পারছো? জি স্যার। আর তো সব মোবাইলের সামনে, এই মোবাইলে তো আবার মানে কম্পিউটারে কাজ করা অনেক কঠিন। হ্যাঁ, খুবই টাফ আর কি। আরেকটা বিষয় আমি বলি, অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখছি, তোমাদের অ্যাসাইনমেন্ট দেখা শেষ, আমি সেই অ্যাসাইনমেন্টের গ্রেড করে রাখছি। শুধু হচ্ছে খাতাগুলা সবারটা দেখা হয় না, ওইটা দেখে হচ্ছে নাম্বার অ্যাড করে দেবো আর কি। স্যার স্যার অ্যাসাইনমেন্টের কি অবস্থা? স্যার অ্যাসাইনমেন্ট কিভাবে নাম্বার করছেন স্যার? এটা কিন্তু হাতের লেখা হিসেবে দেখতে পারেন, কারণ সবার অ্যাসাইনমেন্ট সেম ছিল। না, সবার অ্যাসাইনমেন্ট সেম ছিল না আর কি, অনেকে আমার অ্যাসাইনমেন্ট নিছে, বুঝতে পারছো? আপনার অ্যাসাইনমেন্টই তো সেম ছিল, একদম হুবহু বই। না না না, আমি সেটা বলি নাই, আমি বলছি যে অনেকে আমার নিজের অ্যাসাইনমেন্ট নিছে, বুঝতে নিজের পারছো? অ্যাসাইনমেন্ট বলতে স্যার? সেটা মানে কেমন যে আমি খাতা দেখি নাকি দেখি না আর কি, বুঝতে পারছো? কি? বুঝি নাই স্যার কথাটা। স্যার আমি কথাটা বুঝি নাই। মানে বুঝতে পারো না, মোর্শেদ বুঝতে পারছে। মানে উল্টাপাল্টা না, লিখছে আর কি স্যার, আসলে কি অ্যাসাইনমেন্ট গুলো দেখবে কি দেখবে না, ওটা জাস্ট ট্রাই করছে আর কি স্যার, দেখবে কিনা আর কি। বুঝতে পারছো? জি স্যার। স্যার ওর লেজেন্ড। তো দেখা যাবে যে 12:30-এর মধ্যে দেখা গেছে যে 3 পাবে আর কি, আলট্রা প্রো আর কি। স্যার কে বুঝতে পারছো? করছে এমন? করছে, আমার কাছে তো আছে আর কি ডকুমেন্ট, ঠিক জি আছে? স্যার। তা আমি কিন্তু না দেখে নাম্বার দিব না, কাউকে আমি না না দেখে স্যার, নাম্বার দিব মনে না। করছে স্যার এখানে তো 20 অ্যাসাইনমেন্ট, পেজ 25 পেজ 30 পেজ লিখা, তো আপনি হয়তো এতটুকু পড়বেনও আরে না। তুমি হুবহু বই বলছেন না, আপনি হুবহু বই বলছেন যে হুবহু তোমরা বইটা লিখে না না, ফেলবা। হ্যাঁ লিখো, আমি তো নাম্বার দিব, হ্যাঁ, যারা লিখছে আমি নাম্বার ঠিকই দিব। অনেকে ধরো অর্ধেক লিখছো, হ্যাঁ, তাহলে অর্ধেক নাম্বার। জি না স্যার। অর্ধেক লিখি নাই। আপনার সবুজ না না, মার্কিং আমি করা বলতেছি যারা তারগুলো লিখছে আর কি, সবই হ্যাঁ। লেখা। স্যার আপনার তো ছিলই সবুজ, মানে ক্লিয়ার স্যার, সবুজ মার্কিং না না, করা আমি তো সবার কথা বলতেছি না আর কি, কয়েকজন লিখছে আর কি, হ্যাঁ। ওই যে আমি যেটা বললাম যে আমার অ্যাসাইনমেন্ট নিচ্ছে আর কি, হ্যাঁ, যে আমি দেখেন খাতা কিনা। দেখবো নাকি দেখবো না আর কি, হ্যাঁ। তা আমিও আমার অ্যাসাইনমেন্টের নাম্বারটা তখন দিয়ে দিব আর কি, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। স্যার ওইটা রেড মার্ক করেন, তাহলে আমি একটু ওইটা বুঝবো। না না না, আমি তো হচ্ছে ওটা দেখাবো না, যখন হচ্ছে নাম্বার দেওয়া হবে তখনই বুঝতে পারবে আর কি, যে জি সে স্যার। কেন নাম্বার কম পাইছে। এটা ধরো যে লিখছে অর্ধেক, সে তো জানে আর কি যে আমি অর্ধেক লিখছি, এটা তো ধরো আমার আর মানে বলার কিছু নাই আর কি। জি স্যার। কেউ ধরো কোয়ার্টার লিখছে, তাহলে কোয়ার্টার নাম্বার। 3 ভাগের এরকম 2 আমি ভাগ। খাতা পাইছি মনে হয় 3 পেজ বা 4 পেজ লিখে দিছে আর কি, হ্যাঁ, নেমে কোনো দেন। মতে আর কি। হ্যালো। এতদিন টাইম দেওয়া স্যার জানেন না। 2 দিন আমি তো হ্যাঁ, নেমে 5টা দেন। বাজে আলটিমেট টাইম দিছি যে 5টার আগে আমাকে জমা দিতে হবে। আচ্ছা, মানে কল ওরা দিছেন? 3টা বাজে বলে তারা লেখা শেষ হয়নি আর 5 মিনিট। আচ্ছা কেউ আচ্ছা, কেউ আমি কল আছে দিমু। এরকম ভাবেও জমা দিচ্ছে, অনেকে আবার আগে আগে জমা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিচ্ছে। ধরো 3 পেজ 4 পেজ আচ্ছা আচ্ছা, ঠিক দিছে আছে। কোনো ভাবে যে একটা আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিতে পারলেই হলো আর কি, হ্যাঁ। বসেন, তো আমি দিছে, এখন আসতেছি, ধরো বলেন সে যে মানে বসেন। পড়ে নেই আর বসতে কি, বলেন, সিম্পলি আর বসেন কি একটু, বলবো আমি আর কি। আসতেছি। তো না পড়লে তো আর নাম্বার নাই আর কি, যেহেতু পরীক্ষার এটা নাম্বার। জি স্যার। আর আচ্ছা আচ্ছা, সেখানে ঠিক আছে, কোনো আমি কল মানে দিয়ে দিচ্ছি, স্যাক্রিফাইসও নাই, দিবেন। ধরো আমি নাম্বার মানে বাড়ানোরও কোনো অপশন নেই, যা পাবে তাই। আমার এখনো হাসি পাইতেছে, কিভাবে দেয়। না স্যার, এটার একটা মাত্র কারণ যদি বলি, সেটা হচ্ছে স্যার, সবাই তো জব করে স্যার, একটু একটু ব্যস্ত থাকে। আর না না, আমাদের কাছে স্যার বিষয়টা এমন সেটা তো হয়ে আমি গেছে, জানি। স্যার না না, আমরা তোমরা যে জবকে জব প্রায়োরিটি করো দিই সেটা আমি বেশি জানি স্যার। কিন্তু। না না, জব করো সেটা তো আমি জানি আর কি, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে টাইমও দিছি, জি ঠিক স্যার। আছে? জি স্যার, আমরা বুঝতে পারছো? নিজেরাই আমি তো টাইম চাই নিলাম বেশি, 10 তারিখ আপনার তো ওই 7 তোমরা তারিখ কিন্তু কেউ দিতে। বলতে পারবা না যে স্যার আমাদেরকে টাইম কম না দিছে, স্যার, সেটা আমরা স্যার বলতে এটা পারি বললে না। কিন্তু কারো অপশন নাই। না স্যার, এটা তো স্যার কোনোভাবেই সম্ভব না বুঝছে? স্যার। এখন ধরো কেউ যদি নাম্বার না না নিতে চায়, তখন আমার আসলে দেওয়ার অপশন নেই আর কি। আমি দিতে চাই, তুমি লেখা নিয়ে নাও।
আমি তো আপনার এই অ্যাসাইনমেন্টটা 1 তারিখে করে ফেলছিলাম, মানে পরীক্ষার যারা হচ্ছে মানে ফুল লেখছে অথবা ধরো সাপোজ একটা টপিক লিখে নেয়, এটা নিয়ে আমি কোনো ইয়া করি নাই, আমি তখন হচ্ছে ফুল নাম্বারই দিব আর কি, মানে যা আছে তাই দিয়ে দেবো আর কি নাম্বার, এই আর কি। যারা ধরো হচ্ছে ওই যে 2 পেজ 3 পেজ লিখছে তাদের ধরো পেনাল্টি আছে আর কি, 3 পাবে বা 4 পাবে সর্বোচ্চ আর কি, দেখা যাবে তাহলে তো কতটুকু। স্যার গেল A+, অ্যাসাইনমেন্ট দিয়ে A+ গেল, শেষ। শেষ। আর এমনিতেও A+ ক্লাস থাকবে না এবার, মিড তো খারাপ এখন হয়ে ধরো গেছে। আসলে কেউ যদি খাতায় যদি না লিখে, ঠিক আছে, তখন কিন্তু আমার আসলে নাম্বার দেওয়ার অপশন না নেই। স্যার, ওই যে স্যার আপনার মিডের যে স্যার 2টা প্রশ্ন স্যার ধরতে পারি না, এই জন্য নাম্বারগুলো এখানে মোটামুটি কেটে গেছে। মিডে এখন পর্যন্ত লোয়েস্ট আসছে 7, ঠিক আছে, এই আর কি, দেখা যাক। স্যার মিডের আমার যদি মানে মিডে তো 5 গেল, 5 আউট, এখন 25-এর মধ্যে দেখতে হবে কত পাই, তাহলে একটা আর হিসাব করা যাবে। সিটিটা তো স্যার যেহেতু আরেকবার নিবে তাহলে আরেকটু চান্স আছে। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট যারা ভালো করে দিচ্ছে এদের সমস্যা নেই আর কি। মোর্শেদের অ্যাসাইনমেন্ট আমি গ্র্যান্ড করছি, যে ওটা আমি পরে নিব আর কি, এই আর কি। সে তো করোনাই ধরছে রে। হুম। স্যার আমি আপনার সিটির ইয়াও দেইনি স্যার, ওই যে ইয়ার সিটি, এটা তো এই এটা না, অ্যাসাইনমেন্টের সাথেই। 301 এর সিটি দেইনি। হ্যাঁ, তোমার ও, 301 সিটি আমি নিব আর কি, তুমি আমাকে ডেট দিও আর কি। জি স্যার। তোমার সিটি নিব, আর আরেকজনের সিটিও আমি নিব আর কি তোমার সাথে, ঠিক আছে। স্যার ওই কোশ্চেনে দেওয়া যায় না স্যার? না 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 না, এটা 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 তুমি কি বললা? তাহলে আমরা অসুস্থ, আমরা অধীর পরে আপনার। ঠিক আছে, তুমি তাহলে ওই কোশ্চেনে দিও, আমি তাহলে তোমাকে 3-4 বসা দিব না একটা কিছু আর কি, হ্যাঁ? না স্যার, তাহলে না স্যার স্যার, না পরীক্ষা স্যার, দেওয়ার দরকার না কি? স্যার। হ্যাঁ, স্যার পরীক্ষা দেওয়ার দরকার কি, আপনি খুশি স্যার করে আমাকে দিয়ে দেন। স্যার আমাকে স্যার যেহেতু স্যার সময় দিয়েছেন, আর 2টা দিন সময় দিন স্যার। আমি স্যার নতুন কোশ্চেন করেন স্যার, সমস্যা নেই স্যার, আমি ওভাবে সলভ করব স্যার। আমাদের এক টিচারের কথা বলি, ধরো কেউ যদি পরীক্ষা মিস করতো, যদি তাকে যদি খুব রিকোয়েস্ট করতো যে আনসার করবে বা তার পরীক্ষা দিবে আর কি, তোমাকে এমন কোশ্চেন দিবে, তুমি বসে সারাদিন লিখবা, ঠিক আছে, দিন শেষে তোমাকে বিষয় হয়তো 5 দিয়ে দিবে আর কি, 5। তাহলে তো স্যার একটু দয়া করে নাম্বার দিয়ে দিলেই চলে, আর উনিও আধা ঘন্টা বসার সময় নষ্ট হবে না, আমারও সময় নষ্ট হবে না। না, যাই হোক, আমার ওগুলা করার ইচ্ছা নাই, যেহেতু ও শিখছিল, আমি এটা কনসিডার করতেছি আর কি, হ্যাঁ। জি স্যার। তুমি ঠিক হলে আমাকে বললো, আমি তোমার পরীক্ষা নিব, কিন্তু সেম কোশ্চেন অবশ্যই না আর কি, আচ্ছা স্যার, সমস্যা নেই স্যার। এই আর কি। ঠিক আছে, ওকে। স্যার আল্লাহ তবে হাফেজ, তাহলে একটা মিটিং প্রশ্ন ক্লোজ আছে করে স্যার, ফেললাম। আমি স্যার একটা একটা বিষয় স্যার ছিল স্যার। স্যার হুম, স্যার, বলো, আমরা শিওর। বলছিলাম স্যার, আমি তো অসুস্থই ছিলাম আর বলছিলাম যে স্যার মিডের পরে আমাদের একটা ওই যে একটা ডেমো ক্লাস নেওয়ার জন্য স্যার, আউট অফ। বুঝতে স্যার ওই যে মিডের পরে সেটা ক্লাস পারিনি নেওয়ার কথা। কথা ছিল স্যার, আপনি বলেছিলেন নিবেন স্যার আমাদের সবার সম্মতিতে।